ঠিক আছে। আচ্ছা, আপনাদের তো এটা ভিডিও দেওয়াই হবে, আপনারা ওখানেও আবারও দাগা নিতে পারবেন, অসুবিধা নেই। আচ্ছা, হয়ে গেলে আমরা সামনের দিকে যাই। এবার আমি একজনে একটা প্রশ্ন করবো, উত্তরটা দিবেন। ফারজানা শারমিন ম্যাডাম আছেন? জহিরুল ইসলাম স্যার আছেন? জি স্যার, জি স্যার। আপনি গতকাল ক্লাস করছিলেন? জি না স্যার, বাসায় পড়ছিলাম স্যার। মাহমুদুল হাসান জুবেল স্যার আছেন? স্যার আছি স্যার। আচ্ছা স্যার, আপনি আমার একটু বলেন তো, এই যে কম্পিটেন্সি আর স্কিলের মধ্যে পার্থক্যটা কি বলেন? কম্পিটেন্সি এবং স্কিলের মধ্যে পার্থক্যটা কি? আছেন কেউ বলতে পারবেন? দেখেন, একটা স্টুডেন্ট কম্পিটেন্ট হতে গেলে তাই কয়টা বিষয় থাকতে হবে? নলেজ, স্কিল এন্ড অ্যাটিটিউড। কম্পিটেন্সি হওয়ার জন্য এই তিনটা যে দক্ষতা ইয়ার জিনিস থাকে। স্কিল, এই যে দেখেন লেখা, দেখেন স্কিল ইজ এ পার্ট অফ কম্পিটেন্সি। স্কিল হলো কি কম্পিটেন্সি একটা পার্ট মাত্র। আর কম্পিটেন্সিতে কি, এখানে কয়টা বিষয় আছে? কম্পিটেন্সি কনসিস্ট অফ 3 প্যারামিটার, এই যে নলেজ, স্কিল এবং এটিটিউড। এই প্রশ্নটা অনেক সময় আসে। আমি যখন সিবিএ দেই কম্পিটেন্সি অ্যাসেসর পার্ট যখন দিয়েছেন তখন এই প্রশ্নটা আসছিল। কম্পিটেন্সি এবং স্কিলের মধ্যে পার্থক্যটা কি, এই কতটুকু লিখলেই হবে। স্কিল ইজ এ পার্ট অফ কম্পিটেন্সি, আর কম্পিটেন্সি কি 3 প্যারামিটার, সেটা নলেজ, স্কিল এন্ড অ্যাটিটিউড। এই যে ডাইমেনশন অফ কম্পিটেন্সি, টাস্ক, স্কিল। ডাইমেনশন অফ কম্পিটেন্সি খুব মোস্ট ইম্পর্টেন্ট, করবেন কাজটা করতে পারা, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, একই সাথে বিভিন্ন কাজ করা, কন্টিনিউসি ম্যানেজমেন্ট স্কিল, যে কোনো সমস্যা হলে কাজটা সমাধান করা, জব বাই রোল এনভায়রনমেন্ট স্কিল, দক্ষতার সহিত এবং সমাধান, অর্থাৎ প্রপারলি এবং সেফলি কাজটা করতে পারা। টাস্ক স্কিল আপনার কিভাবে মনে রাখবেন, এই প্রশ্নটা কিন্তু আসে। টাস্ক স্কিল সঙ্গে ডেফিনেশন আসে। টাস্ক স্কিল রিকোয়ার্স পারফরমেন্স অফ দ্য টাস্ক, একটু না করে শর্ট করে দিই। এটুক করবেন অ্যাকর্ডিং টু দ্য সেট স্ট্যান্ডার্ড অ্যাজ ডিসক্রাইবড ইন দ্য ইউনিট অফ কম্পিটেন্স। অ্যাকর্ডিং টু দ্য সেট স্ট্যান্ডার্ড অ্যাজ ডিসক্রাইবড ইন দ্য ইউনিট অফ কম্পিটেন্স, অর্থাৎ স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজটা করতে পারাই হলো কি টাস্ক স্কিল। ঠিক আছে, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল কিভাবে পড়বেন, কতটুকু পড়বেন দেখেন। এটা হলো টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, a potential difference of tasks achieved to complete work outcome. Task management skills simultaneously or managing multiple tasks at the same time. একই সময়ে কাজটা করতে পারা, এটাই হলো কি টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। এইখানে একটা এমসিকিউ আছে। ঠিক আছে, আপনি টাস্ক ম্যানেজমেন্ট স্কিলটা কিভাবে খুঁজে পাবেন? এই যে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল আর ফাউন্ড দ্য পারফরমেন্স ক্রাইটেরিয়ার মধ্যে পাবেন, আন্ডারপিনিং নলেজ এবং স্কিলের মধ্যে পাবেন। আচ্ছা, এখানে একটা নতুন কথা আসছে, আন্ডারপিনিং নলেজ এবং স্কিল। এই জিনিসটা কি? আন্ডারপিনিং নলেজ এবং স্কিল হলো, আন্ডারপিনিং কথার অর্থ হলো মিনিমাম, ন্যূনতম। আন্ডারপিনিং স্কিল মানে কি? ন্যূনতম দক্ষতা, অর্থাৎ আন্ডারপিনিং নলেজ মানে কি? ন্যূনতম জ্ঞান। এই ন্যূনতম আন্ডারপিনিং নলেজ এবং স্কিল এবং পারফরমেন্স ক্রাইটেরিয়ার মধ্যেই টাস্ক ম্যানেজমেন্ট স্কিল পাওয়া যায়। এখন একটা বিষয় আমি একটু বলি, দেখেন আপনারা যখন সবাই আপনারা
স্কিল পার্ট দিয়েছিলেন ওই সময় আপনারা যখন ডেমো চলছিল, ভালো করে কোনো সমস্যা ঘটে, এই দেখেন আপনারা কি মনে রাখবেন, এই যে এতটুকু মনে রাখবেন, এবিলিটি টু রেসপন্ড টু ইররেগুলারিটিস, ব্রেক ডাউন, ইমপারফেকশন এন্ড ইভেন টু আননোন রুটিন। এই কথাটি খুব ভালো করে মনে রাখবেন। যদি আপনাদের ডেফিনিশন এগুলোর ক্ষেত্রে আসে কন্টিনিউটি মেথড যাকে বলে, তাহলে লিখবেন এবিলিটি টু রেসপন্ড টু ইররেগুলারিটিস, মানে অনিয়মিত, ব্রেকডাউন, যে কোনো হঠাৎ ঘটে যাওয়া, ইমপারফেকশন ইভেন টু আননোন রুটিন। এটা হলো কন্টিনিউটি ম্যানেজমেন্ট স্কিল, হঠাৎ কোনো ঘটনা ঘটে গেলে। জব এনভায়রনমেন্টাল স্কিলটা কি, এই যে দেখেন, ক্যাপাসিটি টু ওয়ার্ক উইথ আদার্স, অন্যের সঙ্গে আপনার মানে ক্যাপাসিটি থাকতে হবে, অ্যান্ড অ্যাডাপ্ট টু ডিফারেন্ট সিচুয়েশন ইজ সেন্ট্রাল টু সাকসেসফুল পারফরমেন্স। ডিফারেন্ট সিচুয়েশনে কাজটাকে আপনাকে শেষ করার জন্য সেই দক্ষতা বা যোগ্যতা থাকতে হবে। ঠিক আছে, এইটা হলো জব বা রোল এনভায়রনমেন্ট। আচ্ছা, এবার আসলে আমরা যে সিএস, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এইটা হচ্ছে এই যে ডেফিনেশন, ইন্ডাস্ট্রি ডিটারমাইন specification of performance which set out the knowledge, skill and attitude। এই এটুকু, ঠিক আছে, শুধু এতটুকু মনে রাখবেন। যদি সিএস এর ডেফিনেশন আছে, তাহলে ইন্ডাস্ট্রি ডিটারমাইন স্পেসিফিকেশন অফ পারফরমেন্স হুইচ সেট আউট দ্য নলেজ, স্কিল এন্ড অ্যাটিটিউড। ঠিক আছে, এখানে কি কি বিষয় ইনক্লুড আছে, এই দেখেন ইনক্লুড বিষয়গুলো কি কি, এই যে নলেজ, স্কিল, অ্যাটিটিউড থাকবে, তারপরে কোয়ালিটি ইন্ডিকেটর থাকবে, ন্যাশনাল কোয়ালিফিকেশন থাকবে, ঠিক আছে, তারপরে লার্নিং স্ট্র্যাটেজিস, এখানে না দেখে লার্নিং স্ট্র্যাটেজিস এটুকু মনে রাখবেন, এই যে অ্যাসেসমেন্ট গাইডলাইন, আর এই যে অ্যাসেসমেন্ট মেথড এন্ড মেথডোলজি। ঠিক আছে, এই সাথে সিএস এর মধ্যে কটা বিষয় ইনক্লুড থাকবে। এই যে এটা এমসিকিউ আকারে আসে, ভালো করে নেন, বুঝে নেন। ঠিক আছে, এই যে এই কথাটুকু, এই যে এইটুকু, এই দুটো লাইন খুব ভালো করে মনে রাখবেন। আর এই লাইন, এটা এমসিকিউ। ঠিক আছে, এবার দেখেন, এই যে সিএস এর কম্পোনেন্ট আমরা পড়ছিলাম না, সিএস এর কম্পোনেন্ট, এই যে সিএস এর কম্পোনেন্ট দেখেন, ইউনিট কোড এন্ড টাইটেল। ঠিক আছে, ইউনিট কোড এন্ড টাইটেল, নমিনাল আওয়ার, ইউনিট ডিসক্রিপ্টর, এটা মনে রাখবেন, নয়টা কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট, এলিমেন্ট অফ কম্পিটেন্সি, পারফরমেন্স ক্রাইটেরিয়া, তারপর নলেজ, স্কিল, যে কোনো কটা ইউনিট, রেঞ্জ স্টেটমেন্ট। আপনারা কি আসলে আসছেন? জি স্যার। জি স্যার, আসছি এখন। আপনাদের তো কোনো রেসপন্স না পাই, আমি তো মনে করছি আপনাদের নাই মনে হয়। আছি স্যার, আছি। আচ্ছা, আর একটা আছে কি, এই যে এভিডেন্স গাইড, এটা আরো ডিটেলস করে দেখতে গিয়ে আছে, এই যে আপনারা আমি দেখাইতেছি, এটা প্রশ্নটা ভালোভাবে দেওয়া আছে। এই যে পৃষ্ঠা নাম্বার হলো 36 নম্বর পৃষ্ঠা। এই যে কম্বিনেশন হ্যাভ 9 কম্পোনেন্ট, আচ্ছা কি আছে, ইউনিট কোড এন্ড টাইটেল, নমিনাল আওয়ার, ইউনিট ডিসক্রিপ্টর, ইউনিট কম্পিটিটিভ পারফরম্যান্স ক্রাইটেরিয়া, নলেজ রিপ্রেজেন্ট, ট্রেড স্টেটমেন্ট, এভিডেন্স গাইড, এক্সিকিউশন অফ রিকোয়ারমেন্ট। এবার সিনেমা কথা আমরা যেখানে ছিল ওইখান থেকে আসি, তারপরে দেখা যাবে। এবার আপনারা আসেন পৃষ্ঠা নাম্বার এইখানে।
23 নম্বর পৃষ্ঠায় আসেন। 23 নম্বর পৃষ্ঠায় আসছেন? 23 নম্বর পৃষ্ঠায় আপনাদের দেখেন একটা বিষয়, এই যে টাস্ক অ্যানালাইসিসের মধ্যে কি কি বিষয় থাকবে, বিশেষ করে ইন্ডাস্ট্রি কম্পিউটার স্ট্যান্ডার্ড, এ সামারি অফ কন্টেন্ট, এ সামারি অফ অ্যাসেসমেন্ট, আর এই জেনারেল ডিসকাশন হাউ মডেল অফ কম্পিটেন্সি, আর এই ডিটেইল ডিসকাশন অফ লার্নিং আউটকাম। ঠিক আছে, আপনারা তাহলে এমসিকিউ তে থাকবে কোন বিষয়টা ভালো করে নেন। এই যে এ সামারি অফ কন্টেন্ট, এটা মনে রাখবেন এমসিকিউর জন্য। সামারি অফ অ্যাসেসমেন্ট, নমিনাল আওয়ার, ডেলিভারি আওয়ার, এই তিনটে টপিক খুব এমসিকিউ তে আসে। ঠিক আছে, আপনাদের যখন এমসিকিউ দেওয়া হবে, যখন সমস্ত সিভিলের সোজা যাবে, এমসিকিউ দিলে দেখতে পাবেন এই প্রশ্নটি। বুঝতে পারছেন? আর একটু ওই পেজে 24 নম্বর পেজে একটু দেখি মার্ক করে নেওয়া একটু বাকি আছে। এখানে এখানে এই পেজে জি স্যার। এবার দেখেন এই একটা প্রশ্ন আছে, এখানে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন লার্নিং আউটকাম এন্ড এলিমেন্ট? লার্নিং আউটকাম কোনটা আর এলিমেন্ট কোনটা? ঠিক আছে, দেখেন লার্নিং আউটকাম হচ্ছে এই যে কারিকুলাম যেটা করছি, এটা হচ্ছে লার্নিং আউটকাম। ওখানে কি কি থাকবে, আরেকটা বিষয় থাকে কি, স্টেট, এই যে লার্নার শুড বি অ্যাবেল, কতটুকু শিখতে পারবে সেটা লার্নিং আউটকামের মধ্যে থাকবে। অর্থাৎ সহজভাবে বুঝেন, এই কারিকুলাম ডকুমেন্ট, কারিকুলাম ডকুমেন্ট আর সিএস এর মধ্যে যে পার্থক্য, আর লার্নিং আউটকাম আর এলিমেন্ট অফ কম্পিটিশনের মধ্যে পার্থক্য সেম একই কথা। আমরা কথা কি বলতে পারছি, লার্নিং আউটকাম যে কথা, কারিকুলাম ডকুমেন্ট সে কথা, আর এলিমেন্ট অফ কম্পিটিশন অর্থাৎ এলিমেন্ট যে কথা, সিএস এক সেই কথা। তাহলে সিএস এর যে কথাগুলো ছিল সেগুলো আপনি এলিমেন্টে লাগাই দিবেন, আর কারিকুলামের মধ্যে যেগুলো ইনক্লুড ছিল সেই কথাগুলো কোথায় দিবেন, লার্নিং আউটকামের মধ্যে দিবেন। তাহলে এই যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আমরা করছিলাম, তাহলে সেটা কোথায় যাবে, সিএস এর মধ্যে যাবে। ঠিক আছে, তারপর দেখেন এটা আইডেন্টিফাই করবে, ইন্ডাস্ট্রি আইডেন্টিফাই করবে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে কি একটা রিটেন অ্যাকশন স্টেটমেন্ট। ঠিক আছে, এলিমেন্ট অফ কম্পিটেন্সি কোনটা, এই যে এটা ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড টার্ম, সিএস টার্ম, এই যে এটা বিল্ডিং ব্লক অফ দ্য ইউনিট অফ কম্পিটেন্সি। তারপরে টাস্ক, বেসিক বিল্ডিং ব্লক অফ ইউনিট অফ কম্পিটেন্সি, আর একটা হচ্ছে কি, এই যে ব্রোডার ফাংশনাল জব। এখন একটা প্রশ্ন, খুব ভালো করে বুঝেন, প্রশ্নটা হচ্ছে, যদি পরীক্ষায় আসে এরকমটা যে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ এলিমেন্ট অফ কম্পিটেন্স, তখন কি বলবে? হচ্ছে এলিমেন্ট অফ কম্পিটেন্সির ডেফিনিশন চাইছে এবার। তাহলে যদি আপনি ডেফিনিশন নাও পারেন, তাহলে লিখবেন কি, ইজ এ ইন্ডাস্ট্রি, ইজ এ ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বেসিক বিল্ডিং ব্লক অফ কম্পিটেন্সি, আর কি মোডাল ফাংশন অফ জব। এই কতটুকু লিখলে তা হবে, এই পার্থক্য থেকে ডেফিনেশন লেখা যাবে। এরপর দেখেন অ্যাপেন্ডিসিপ, এই যে অ্যাপেন্ডিসিপ পড়েছি না, অ্যাপেন্ডিসিপ, এই যে অ্যাপেন্ডিসিপ কি কি থাকবে ওগুলো একটু এই দিকে দেখেন। এই যে অ্যাপেন্ডিসিপ কন্ট্রাক্টটা করবেন, আর এই যে আর্ন অ্যান্ড লার্ন, এই যে অ্যাপেন্ডিসিপ আর্ন অ্যান্ড লার্ন ট্রেনিং দেয়ার ইজ এ পেজ ওয়েট, এই কথাটা খুব ভালো করে পড়বেন। পেজ, কে পেজ করবে, ওয়েট করবে,
এবং কারা এটা ইয়ে করবে দেখেন সেটা আছে এই যে, ঠিক আছে? তারপরে আরপিএল রিকগনিশন অফ প্রায়ার লার্নিং, ঠিক আছে? আরপিএল এর এই যে বেনিফিট একটু আছে, ঠিক আছে? এই যে তোকে দেখাচ্ছি eight essential component of effective training: structure training, skill training, essential law, credential, এই যে আটটা। তাহলে অ্যাপ্রেন্টিসশিপ কোনটাকে, অর্থাৎ অ্যাপ্রেন্টিসশিপে কয়টা কম্পোনেন্ট আছে? আটটা। আর সিএস এর কম্পোনেন্ট কয়টা? নয়টা। তো মনে রাখবেন অ্যাপ্রেন্টিসশিপের কোনটা আছে কটা? আটটা। আর ওটা হচ্ছে নয়টা। মনে থাকে জানো। এই যে আরপিএল এ কি কি এভিডেন্স লাগে সেটা হচ্ছে ইন্টারভিউ এন্ড প্রফেশনাল কনভারসেশন, অবজারভেশন, কোয়েশ্চেনিং, ইনক্লুড ওয়ার্কপ্লেস ভিজিট, পোর্টফোলিও অফ ওয়ার্ক। তো এখানে একটা বিষয় আপনাদের বলি, যদিও এটা আপনাদের 11 নম্বর 12 নম্বর সিভিলে পড়াইবো, তারপরে একটু বলি। হুম। এই যে পোর্টফোলিও কথার অর্থ কি কেউ বলতে পারবেন? পোর্টফোলিও কথার অর্থ কি দেখেন, ভালো করে বুঝে লন। যখন প্রাইভেট সেক্টর প্রথম আসে, যখন প্রাইভেট সেক্টর মানুষের প্রথম চালু হয়, তখন কি বাংলাদেশে কোনো সিবিটি লেভেল 4 করা ট্রেনার ছিল বা মাস্টার ট্রেনার কি বাংলাদেশে ছিল? অবশ্যই ছিল না। তাহলে এরা কিভাবে হলো? তখন প্রথম যখন প্রাইভেট সেক্টর আসে, যখন সারা বাংলাদেশে যখন কোনো সিবিটি লেভেল 4 করা ট্রেনার নাই, মাস্টার ট্রেনার নাই, তখন কি করা হলো? ধরেন যে যে স্কুলের আগে ট্রেনার নিল, কিভাবে ট্রেনারকে বাছাই করলো? যারা কিন্তু ইলেকট্রিক্যালের ক্ষেত্রে সাপোজ এক্সাম্পল স্বরূপ, যারা কিনা ইলেকট্রিক্যালের কি করছে, যারা বাইরের দেশে বিদেশে ট্রেনিং করছে, বড় বড় ইন্ডাস্ট্রিতে বড় বড় পদে চাকরি করে, ওয়ার্কার থেকে আজকে ম্যানেজার পর্যন্ত গেছে, তারা তো অনেক কাজগুলো ভালোভাবে জানে। এই যে তাদেরকে দায়িত্ব এনে তাদেরকে কি করলো? একটা সরকারিভাবে সনদ দেওয়া হলো। পোর্টফোলিওর মধ্যে কি করতে পারে? তার অতীতের কোনো ছবি দেখে দিতে পারে, তার কোনো ভিডিও দেখে, তার অতীতের কোনো কাজ, তার এক্সপিরিয়েন্স, তার ডায়েরি, জার্নালিস্ট, বা এই যে বিভিন্ন বই লেখে না অনেকে, বিভিন্ন বই, সে ওগুলো দেখে যাচাই বাছাই করে তারপর পোর্টফোলিওর মাধ্যমে তাদেরকে কি করা হয়েছে? কমপ্লেন করা হয়েছে এবং সনদ দেওয়া হয়েছে। তারপর না আস্তে আস্তে এভাবে আসে। এটা হলো পোর্টফোলিও। এইখানে একটা বিষয় আছে, আরপিএল এভিডেন্সের মধ্যে এই যে ট্রেড টেস্ট কথাটা আছে না, এই ট্রেড টেস্ট এটা এমসিকিউ আকারে আসে। আচ্ছা, এই যে এখানে আরেকটা বিষয় আছে, এটা আপনাদের পড়ানো হচ্ছে ওয়ার্ক প্লেস ইস্যু। এই যে ওয়ার্ক প্লেস ইস্যু কি কি থাকবে? প্ল্যানিং, প্রায়োরিটাইজিং, ওয়ার্কিং ওয়ার্কিং কোলাবোরেটলি উইথ কলিগ, টেকিং ফিডব্যাক অন ইউর ওয়ার্ক ম্যানেজমেন্ট স্কিল, প্রফেশনাল রিলেশনশিপ, হায়ারার্কি প্ল্যান ফোকাস আছে। তারপরে এই যে কি টাইম ম্যানেজমেন্ট স্কিল করার বিষয় থাকবে, এই যে ability to time, base requirement and deadline, identify and address high and low priority tasks, ঠিক আছে? ability to use time effectively, ঠিক আছে? ability to allocate appropriate amount of time, আর ability to complete task action, ঠিক করলে। এক নম্বর সিভিলে আর তেমন কিছু নেই। আর একটা বিষয় আছে এটা আমি যখন সিবিটি লেভেল 4 দেই তখন এই প্রশ্নটা ছিল স্কিলের মধ্যে কি কি থাকবে, সেটা হচ্ছে এখানে নাম দিলে পড়বে না, কমিউনিকেশন থাকবে, তারপরে টিম ওয়ার্ক থাকবে, প্রবলেম সলভিং থাকবে, ইনিশিয়েটিভ এন্টারপ্রাইজ থাকবে, সেলফ ম্যানেজমেন্ট থাকবে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। এই যে সেলফ ম্যানেজমেন্ট থাকবে, যে লার্নিং কথাটা থাকবে,
টেকনোলজি কথাটা থাকবে। এই প্রশ্নটা আমাদের সময় আসছিল, ঠিক আছে? অতএব এই প্রশ্নটা খুব ভালো করে পড়বেন। কি এমপ্লয়াবিলিটি স্কিলের মধ্যে কি কি থাকবে? কমিউনিকেশন থাকবে, টিম ওয়ার্ক থাকবে, প্রবলেম সলভিং থাকবে, ইনিশিয়েটিভ অ্যান্ড এন্টারপ্রাইজ থাকবে, সেলফ ম্যানেজমেন্ট থাকবে, লার্নিং আর টেকনোলজি। আপনারা বললো যে আপনি কয়েকটা এমপ্লয়াবিলিটি স্কিল আছে, এই কয়েকটা মনে রাখবেন। তারপরে স্টুডেন্ট, অ্যাটেন্টিভ, ট্রেইনি, ঠিক আছে, ক্যান্ডিডেট ফর অ্যাসেসমেন্ট, এন্টারপ্রাইজ ফর ইন্ডাস্ট্রি, আদার পার্টস অফ ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন, গভর্নমেন্ট ডিপার্টমেন্টস অর এজেন্সি। এরা হচ্ছে কি প্রাইভেট সেক্টরের ক্লায়েন্টেরা। আমার মনে হয় তেমন কিছুই নাই। আর তেমন কিছু নাই। সবাই দাগাই নিছি তো? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। সবাই দাগাইছি? জি। জি স্যার, তো আছে। আচ্ছা, যদি কেউ নাও দাগাই থাকে বা কারো যদি প্রিন্ট করা না থাকে, তবে আমি আমার খুবই রিকোয়েস্ট আপনাদের কাছে এবং অনুরোধ যে আপনারা অবশ্যই সিভিএলএম গুলো কি করবেন, প্রিন্ট করবেন। আপনারা ফটোকপির দোকানে যাবেন, এপিটেকুপ করে ফটোকপি করতে বলবেন, 600-700 টাকা সর্বোচ্চ লাগবে, তবে এটা করবেন, ঠিক আছে? সবাই এটা করবে এবং প্রত্যেকটা লাইন টু লাইন বুঝে 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 পড়ার চেষ্টা করবেন। আপনি যেটা বুঝবেন না সেটা মুখস্থ করতে যাবেন না, প্রয়োজনে আন্ডারলাইন করে রাখেন। নেক্সট সেশনে যে স্যার বা যে ম্যাডাম ক্লাস নেবে আপনাদের, তাকে জিজ্ঞেস করেন এই প্রশ্নটা আমি বুঝি নাই, আপনাকে আমার বিশ্বাস আপনাকে অবশ্যই বুঝাই দিবে, ঠিক আছে? না বুঝে কোনো কিছু মুখস্থ করবেন না, আর অবশ্যই সিভিলে প্রিন্ট করবেন। একটু কষ্ট হলেও, একটু টাকা খরচ হলেও এটা করবেন, ঠিক আছে? এবার বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ফাদার স্যার কত সময় আছে আর মেরে? এখনো তো অ্যালার্ট দিল না, কন্টিনিউ করেন স্যার, সময় তো সমস্যা খুব বেশি নাই। হ্যাঁ হয়তো বা শেষের দিকে একেবারেই। আচ্ছা বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, ওপেন বলতে পারেন। আনোয়ার স্যার কি আছেন? স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ স্যার আছি, আমি ওই মনোযোগ দিয়েই শুনতেছি। ব্যাপারটা হচ্ছে ওই মিউট করে রাখতেছি আর কি, যাতে কোনো ডিস্টার্ব না হয়। স্যার বলেন, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন স্যার। আমার এর থেকে কোশ্চেন নেই, অন্যদের কোশ্চেন থাকলে এটা করা দরকার। আমি যদি কোনো প্রবলেম থাকে সেটা করে ইয়ে করে নেবেন। আচ্ছা, তারপরও বলে রাখি, যদি কারো সমস্যা হয় সিভিল গুলোতে বুঝতে কোনো প্রশ্নে, আপনারা যদি আমরা পার্সোনাল নক দেন, দিয়ে বলেন যে প্রশ্নটা বুঝি নেই, বা গ্রুপে যদি আপনারা ডিসকাস করেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে ফ্যামিলি ফিডব্যাক দেওয়ার জন্য। ফাদার স্যার আপনি কিছু বলেন, আমার আর তেমন কিছু বলার নাই। ক্লাস মোটামুটি 1 নাম্বার সিভিল পুরোপুরি কমপ্লিট। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের যারা ক্লাসে ছিলেন একদম ফুল টাইমের জন্য, আপনাদের মতামত এবং পরামর্শ যদি থাকে আমার সাথে কাইন্ডলি শেয়ার করবেন। আরো কোনো বিষয় যদি আপনাদের মনে হয় যে জানার কমতি আছে, সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আপনারা বলতে পারেন। যদি হচ্ছে আপনারা শেয়ার করেন, তাহলে তখনই হচ্ছে আমরা সেই প্রবলেমগুলো বুঝতে পারবো এবং সেটার সলিউশন দিতে পারবো, ঠিক আছে? তো কাইন্ডলি সবাই একটু ফ্রিলি হচ্ছে শেয়ার করবেন। এখানে আমরা যেহেতু শিখতে আসছি, সো আমাদের কোশ্চেন করতে, জানতে বা বলতে কোনো প্রকারের কৃপণতা করা যাবে না। যদি আমরা না বুঝে শুধুমাত্রই ক্লাস করতে থাকি, ধরেন হচ্ছে কেউ বুঝলেন না কিন্তু ক্লাস করতেছেন কন্টিনিউয়াসলি, তাহলে আপনার জানার জায়গায় হচ্ছে কমতি থেকে যাবে, আর আমরা কিন্তু আমাদের সবাইগুলো হচ্ছে পাস করে চলে যাচ্ছি, ঠিক আছে? এরকমটা যাতে করে হচ্ছে না হয়। আপনাদের মন্তব্য অবশ্যই রাখবেন যে কোনো ব্যাপারে।